আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আমরা বিডিআর প্রসঙ্গে নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমাদের স্বাধীনতার মহান স্থপতিদের অন্যতম তাজউদ্দিন আহমেদ, তার সন্তান বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। অনেক ধন্যবাদ আপনাকে কনক ভাই এবং আপনার সকল ভিউয়ার্সদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। তো আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি অত্যন্ত শর্ট নোটিসে আমার সঙ্গে যোগ দিয়েছেন। তো বিডিআর এর যে ঘটনাটা, এটা নিয়ে আসলে আমি টানা একটা সিরিজ করছি এবং সেই সময় আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ 2009 সালের 6 জানুয়ারি মন্ত্রিসভা গঠন করে আপনি তাতে শপথ নেন এবং 31শে মে আপনি পদত্যাগ করেন। অর্থাৎ 5 মাস মতো আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো ফেব্রুয়ারির ঘটনা, আপনি পদত্যাগ করলেন মের 31 তারিখে। এই পদত্যাগের সাথে বিডিআর এর কোনো যোগসূত্র আছে কিনা, বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিডিআর এর ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন এত বছর পরে? ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মানে 15 বছর পরে আসলে সবাই কথা বলছে। 15 বছর ধরে সবারই মুখ বন্ধ ছিল, কেউ কথা বলার মতো স্পর্ধাও করে নাই, দুঃসাহস করে নাই। তো সেই জায়গাটা থেকে আপনি খুব স্পষ্টভাষী মানুষ, আমি জানি। আমি চাই যে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা শুনতে চাই। প্রথমেই আমি বলবো যে বিডিআর এর হত্যাকাণ্ডটা আমার আমার মতে বাংলাদেশ কেন, এটা সারা পৃথিবীতে একটা মানে জঘন্যতম ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড। হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। 57 জন সহ প্রায় আই বিলিভ 74 জন সেদিন প্রাণ হারিয়েছিল 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি। এবং এই 57 জন আর্মি অফিসার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস, সবচেয়ে দেশপ্রেমিক এবং উজ্জ্বল নক্ষত্র ছিল, যেটা আমার ব্যক্তিগত মতামত এটা। কারণ আমি দেখেছিলাম যে 1/11 এর পর তারা কিন্তু দেশপ্রেম নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে। হ্যাঁ, তো আমি জাস্ট বলছি যে আমি কোন জায়গা থেকে ওনাদেরকে দেখছি। এবং আমি নিজেও 1/11 যখন ঘটলো আমি কিন্তু অনেক হতাশা মধ্যে পড়ে গিয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা আদৌ কোনোদিন পরিবর্তন হবে কিনা। এবং আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছিলাম যে আমি আর রাজনীতি করব না বাংলাদেশে। তো আমার এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার, যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো। তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো, আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো, নট সিস্টেম্যাটিক, সিস্টেমিক চেঞ্জ। তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব, আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব, আমরা প্রশাসন, আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা দলীয়করণ মুক্ত করব, আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার করব। তো এগুলো স্বাভাবিকভাবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল, বিকজ আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ পেট্রিয়ট। আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সবসময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক। কারণ আপনি যেটা বলেছেন, আমার বাবার অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তখন আমাদের চাওয়াটা কি ছিল? আমাদের চাওয়া ছিল যে বৈষম্য থাকবে না, আমাদের চাওয়া ছিল যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমাদের চাওয়াটা কি ছিল? আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে। আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস, হিউম্যান রাইটস উড বি এনশোর্ড, তাই না? সেই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সো আমি ওই বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওইটার রিফ্লেকশন আমি দেখছি আমাদের ম্যানিফেস্টোতে। তো আমি সবসময় বিশ্বাস করতাম যে এই রিফর্মস গুলো করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে, ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স। হ্যাঁ, তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটার একটা পূর্ব শর্ত আছে, ইউ মাস্ট এনশোর রুল অফ ল। তার মানে আইনের শাসন কায়েম করতে হবে। তো আমার স্বাভাবিকভাবে চিন্তা আসলো, আমার লক্ষ্য যদি গুড গভর্নেন্স হয়, যেটার মধ্য দিয়ে আমরা রিফর্ম গুলো করবো, তাহলে আমার আইনের শাসন কায়েম করতে হবে। আইনের শাসন তখনই কায়েম হবে যখন আমরা অনিয়ম এবং দুর্নীতির ক্যান্সারকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারবো। বিকজ দুর্নীতি এবং অনিয়ম থাকলে আপনি কোনো রিফর্ম করতে পারবেন না। এবং
এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলবো, যাতে করে তাদের মাধ্যমে আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে পারি, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি থাকে তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, তাহলে জনগণের আস্থা আসবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর উপরে। সো ইউ সি এগুলো এক একটার সাথে কানেক্টেড। তো আমি দারুণ ভাবে মোটিভেটেড ছিলাম যে ঠিক আছে, আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি, কারণ আমি যখন শপথ নিয়েছিলাম আমার এখনো মনে আছে আমি কেঁদে দিয়েছিলাম, কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি, 16 কোটি মানুষের দায়ভারের এক অংশ আমার কাঁধে, এটা আমাকে সাংঘাতিক ভাবে মুভ করেছিল। হ্যাঁ, তো আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করেছিলাম। সো এবং আপনি জানেন কিনা, আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে এক দল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে, দেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। তো আমি ব্যক্তিগত উদ্যোগে, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান। আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসার রাজনীতি করুক, হ্যাঁ, যে আবার বিএনপি কে নির্যাতন করবে বা অন্যান্য পলিটিক্যাল ওপোনেন্টদেরকে নির্যাতন করবে। আমার বক্তব্যগুলো সে সময় যদি আপনারা দেখেন, খুঁজে বের করে, আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না, আমরা সকলকে নিয়ে একতার মাধ্যমে বাংলাদেশকে আমাদের করতে হবে। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ মাই মেসেজ অল অ্যালং, এবং আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করতাম। তো এখন বিডিআর এর যখন ঘটনাটা ঘটে গেল, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার মেয়ে, বড় মেয়ে, ওর জন্মদিন হচ্ছে 19শে ফেব্রুয়ারি। এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন 5 বছর বয়স। আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি। হ্যাঁ, আমি অন্যান্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে, আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই। তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার 2 মেয়ে যতদিন পর্যন্ত 18 বছর না হবে, আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের জন্মদিনগুলো অ্যাটেন্ড করতে। আর কিছু নাই যদি পারি, জন্মদিনগুলো আমি অ্যাটেন্ড করব। তো সেই উদ্দেশ্যে আমি 18ই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি। তো আমেরিকা যখন এসেছি, আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, আমার এক আত্মীয়র বাসা পিলখানার ঠিক পাশে। তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে তো গোলাগুলি হচ্ছে, অনেক গোলাগুলি হচ্ছে। তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে, কারণ আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার দায়িত্ব কিছু আছে এখানে। তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম, নূর মোহাম্মদ সাহেব। আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি হচ্ছে ওখানে। তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে, এবং তা আমি বললাম তো ব্যাপক গোলাগুলি হচ্ছে, আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত? বিকজ কনক ভাই, আমি যতটুকু জানি, এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয়, টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয়, তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয়, ওই পুরা কম্পাউন্ডকে ঘেরাও করে ফেলতে হয়। হ্যাঁ, ইউ মাস্ট সিল দ্য এরিয়া, যাতে এখানে পারপাস আছে। একটা মূল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে, তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তারা এখান থেকে বেরোতে পারবে না। তো আপনি যখন এই সংকেতটা দেবেন তাদেরকে, এটার একটা ইম্প্যাক্ট হয়, তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে, তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই। এবং দেন হোয়াট ইউ নিড টু ডু, দ্য সেকেন্ড থিং ইজ, প্রয়োজনে ইউ সেন্ড ইন আ ফোর্স টু রেস্কিউ অ্যান্ড টু টেক আউট দ্য পারপেট্রেটার্স। যারা এখানে অঘটন ঘটাচ্ছে তাদেরকে আঘাত করার জন্য একটি ফোর্স পাঠাতে হয়। সো আমি আইজি সাহেবকে বলেছিলাম, আমাদের র্যাব আছে, আমাদের সোয়াট টিম আছে, আপনি এই র্যাব সোয়াট টিমকে রেডি করেন, প্লাস পুরা এলাকা ঘেরাও করেন। তো উনি বললেন এটা তো বিশাল এলাকা। আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন, আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন। উনি বললেন ওরা তো গুলি করছে। আমি বললাম গুলি করছে, আপনার গুলি রেঞ্জের বাইরে সারাউন্ড করেন, কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই, এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে। তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি, তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন। সো এটাই উনি ইঙ্গিত করছেন, আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা তিনি ফলো করতে পারবেন না, বিকজ ওখানে মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তো আমি সেই মেসেজটা বুঝে আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন করলাম, মন্ত্রীকে ফোন করে একই কথা বললাম যে আমাদের ঘেরাও করতে হবে, ঘেরাও করে আমাদের নেসেসারি ফোর্স ঢুকাতে হবে ভিতরে। তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম,
আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে। তো উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখছি। তো এখানে বস্তুত আমার তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মতোই, এবং বাংলাদেশের সব সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযজ্ঞগুলো চললো, এবং 57 জন সেনা অফিসারকে আমরা নির্মম ভাবে হারালাম। এটা তো বাংলাদেশের জন্য যে যে ক্ষতি হয়েছে, আমি মনে করি যে সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল। কারণ এই সেনা অফিসার গুলো ছিল তুখর, চৌকস এবং দেশপ্রেমিক। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের সাথে সাক্ষাৎ করার। আমার একটু বলতে হবে, কারণ এটা আমার জন্য খুব ইমোশনাল একটা ব্যাপার। কারণ খুব অল্প সময়ের ভেতর বিডিআর এর যে ডিজি ছিলেন জেনারেল শাকিল আহমেদ, ওনার সাথে কিন্তু আমার ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল। তো উনি আমাকে একদিন বলেছিলেন যে স্যার, আমার সেনা অফিসাররা আপনাকে খুব পছন্দ করেন, কারণ আপনার ইয়াং ডাইনামিক অ্যাক্টিভিটিস দেখে খুব পছন্দ করেন। একদিন আপনাকে আসতে বলেছে দেখা করার জন্য। তো আমি গিয়েছিলাম, এবং সকল সেনা অফিসারদের সাথে আমার কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। হ্যাঁ, সো এই সেনা অফিসারদেরকে হারানো আমার জন্য মানসিকভাবে এবং আমার বিবেককেও নাড়া দিয়েছে, বিকজ আই কনসিডার দেম ব্রাদার্স ইন স্পিরিট। আমি এই কথাটা বলছি, ব্রাদার্স ইন স্পিরিট মানে তারাও দেশপ্রেমিক ছিলেন এবং আমি জানতাম, এবং আমিও দেশপ্রেমিক। ওই জায়গায় আমাদের একটা অটো কানেকশন ছিল। আমি নিজে মর্মাহত হয়েছি এবং আমি ব্যথিত হয়েছি ওনাদের এই হত্যাকাণ্ড। 18ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ছিলেন বাংলাদেশে। জি। তো বিং এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আসার কথা, এবং আপনি যদি দেখেন যে সেই সময় ধরেন বিডিআর এর সব অফিসারদের কিন্তু একটা জায়গায় জড়ো করা হচ্ছিল। দেশপ্রেমিক যারা সাচ্চা অফিসার একদম বেছে বেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। যারা বিডিআর ধরেন কিছুদিন আগেও সার্ভ করছে, ট্রান্সফার হয়েছে, তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছিল। যেমন গুলজার সাহেবের কথাই আমি যদি বলি। তো এবং এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন, এই পরিকল্পনার সাথে, এই হত্যাযজ্ঞের সঙ্গে। তো আপনি যখন ফিরে আসলেন, পদত্যাগ করার আগ পর্যন্ত আপনি কি এমন কোনো তথ্য পেয়েছিলেন, বা পরবর্তী সময়, এখন তো আপনি দেশেই থাকেন, আপনার পর্যবেক্ষণ কি বলে, বা যোগাযোগ বা সবকিছু মিলিয়ে আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো, তারা প্রথমেই আমাদের 57 জন অফিসারকে শেষ করে দিল। এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশেই ঘটনাগুলো ঘটেছিল। আপনি কি বলবেন? আচ্ছা, এখানে পারসেপশনের একটা বিষয় আছে। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায়। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো অজান্তে হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকে। তো আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে, এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি। কারণ অদৃশ্যভাবে ইনস্ট্রাকশন আসছিল, আমি নোটিস করেছি, যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে। হ্যাঁ, কিন্তু যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো পলিসিগত ডিসিশন, সেই ডিসিশন গুলো আমার সম্পৃক্ততা পাইনি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেমন জানি অটো হয়ে যেত। পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে, এবং সেটা শুধু আমার মন্ত্রণালয় না, এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম। যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প, এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে, এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে। সো ইউ সি দ্য চেইন। এটা তো এরকম হওয়ার কথা না। একটা পলিটিক্যাল সরকারের পলিসি আসবে সরকারের কাছ থেকে, ক্যাবিনেট থেকে, তাই না? আপনি যদি আরেকটু পিছনে দেখেন, আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে, তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে, এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই কাজগুলো করব, তাই না? সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে, সেটা আবার করার কথা আপনার গ্রাসরুটস এর পালস বুঝে। যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে, ওয়ার্ড কমিটি আছে, এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে, ওয়ার্কিং কমিটিতে আলাপ হয়, আলাপ করে পলিসি ফর্মুলেশন হয়, সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে। এই তো হওয়ার কথা। বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। এই পলিসি গুলো কোথা থেকে যে আসতো, এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি, এই সচিবদের মাধ্যমে একতরফা ভাবে ইনস্ট্রাকশন গুলো আসলো। এটা কি শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন, মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না? এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, সো আমি যে কথা বলছিলাম, আপনি শেখ হাসিনাকে কি ডাকেন? আমি শেখ হাসিনাকে হাসিনা আপা ডাকি। হাসিনা, ডাকতাম না।
আচ্ছা, তো আপনার সাথে কি বিরিয়ানি নিয়ে কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে, যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি শেখ হাসিনাকে 2001 থেকে 2007 সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি, এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর। 2001-এর আগে আবার একরকম দেখেছি, মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। সো ক্ষমতার বাইরে যখন ছিলেন 2001 থেকে 2008-9 সাল পর্যন্ত, আমি 5-6 বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি। ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন, কথা শুনতেন, মানে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন বলার সুযোগ ছিল। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটাতেও শকড হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন। হ্যাঁ, তো এখানে কেউ ওনার সাথে ওইভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না। এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের 10 তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে, আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয়। কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি। এই তদন্ত করার জন্য একটা কোঅর্ডিনেশন টিম করে দেওয়া হলো, এবং কোঅর্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে, এবং আমাদের কোনো সম্পৃক্ততা রাখা হলো না। সো আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র, সকল ইনফরমেশন, সবকিছু ফ্রি অ্যাক্সেস চলে গেল ওনার কাছে, এবং ইনভেস্টিগেশনের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিডিআর তদন্ত নিয়ে। তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে 5 মাসের মাথায়? আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল? ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি, আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড the party আওয়ামী লীগ, and she betrayed বাংলাদেশ। বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেটা চিহ্ন পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আমরা গতানুগতিক পলিটিক্যাল কালচারটা মেনটেন করে ওটাকে আরো আরো মানে ধ্বংসের পথে, আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল। আসলে আমি সে সময় কিভাবে বুঝাবো আপনাকে, আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে, দেশের এই পরিণতি হবে একদিন। তো আমি দুর্নীতি দেখেছি, আমি অনিয়ম দেখেছি, আমি অব্যবস্থাপনা দেখেছি, আমি এই সকল কিছু দেখে, এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমার কাছে ভালো লাগেনি। যে এখানে 2টা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, সো এই সকল কিছু মিলিয়ে আই ফেল্ট বিট্রেড, যে আমার সাথে, দেশের সাথে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম। একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারণ আমি দুর্নীতি মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলাম। আমি বদলি, ট্রান্সফার বাণিজ্য বন্ধ করেছিলাম। কনক ভাই, আপনার বুঝতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মানে টপ 5 বাজেট বাংলাদেশে, ঠিক আছে? কারণ এখানে পুলিশ আছে, এখানে প্রিজন সিস্টেম আছে, কোস্ট গার্ড আছে, আনসার বাহিনী আছে, এখানে অনেক ব্যয়বহুল একটা মন্ত্রণালয়। তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়, অনেক অনিয়ম হয়, ঠিক আছে? আমি চেষ্টা করেছিলাম যে ফার্স্ট স্টেপ হবে এই জায়গায় আমরা দুর্নীতি অনিয়ম বন্ধ করব। সেই মর্মে আমি কিন্তু একটা মিটিংও করেছি আইজি সাহেব এবং সকল পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, এবং আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে দুর্নীতি এবং বদলি, ট্রান্সফার বাণিজ্য সকল কিছু বন্ধ এই মন্ত্রণালয়। বিকজ আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই মিনিস্ট্রিকে লিড করব অ্যাজ এ সিম্বল এগেনস্ট করাপশন এবং অনিয়ম। আচ্ছা, পরবর্তীতে আমি দেখলাম যে আমার অজান্তে অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে। একটা উদাহরণ দিই, যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে। তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে, আই ডোন্ট নো, আমাকে বলা হয়নি। এবং এইভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, এই বদলি, ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে। তো এই সকল কিছু আমাকে ব্যথিত করেছে, এবং আমি তখন রিয়েলাইজ করেছি যে এই অবস্থাতে আমি যদি থাকি, আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি, এবং তারা আমার জন্য বাধা হয়ে যাচ্ছে, এবং উপর যদি ঠিক না থাকে আমি এখানে সার্ভাইভ করতে পারবো না।
এবং আপনি তো নিজেই নির্যাতিত হয়েছেন, আপনি হয়তো আজ করতে পারছেন কি ধরনের হতে পারে। আমি একটা উদাহরণ দিই, আপনার সুরঞ্জিত সেন গুপ্তকে মনে আছে? জি, মনে আছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জি। মনে আছে ওনার একটা ঘটনা 70 লক্ষ টাকা নিয়ে? বিডিআর ভিতরে, হ্যাঁ। Right. মনে তো আছে। আপনি একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভিতরে যদি অনেস্ট থাকেন, আপনাকেই বানিয়ে দেবে দুর্নীতিগ্রস্ত, আপনাকেই ফাঁসিয়ে দেওয়া হবে কোনো না কোনো বিষয়ের ভিতর। তো আপনার বুঝতে হবে যে এই আপনি কি বলছেন যে সুরঞ্জিত সেনগুপ্তকে ফাঁসানো হয়েছিল এইভাবে? এটা তো মানে আপনি যদি চিন্তা করে দেখেন, একটা মন্ত্রীর গাড়ি থামানো হচ্ছে, এটা তো ভেরি আনইউজুয়াল, তাই না? সে সময় অবশ্য সুরঞ্জিত বাবু বেশ কড়া কড়া কথা কিছু বলছিলেন, সমালোচনা করছিলেন, তার একটা ফলাফল সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল আর কি। রাইট। আর তারপরে তো আপনি দেখেছেনই যে আরো কি কি হতে পারে, হ্যাঁ, এখানে তো আরো ভয়াবহ অনেক কিছুই হতে পারে। সো আমি তখন দেখলাম যে আমার মূল যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করব, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমার কাছে মনে হলো তাহলে এখানে তো আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না, হ্যাঁ। সো আমি তখন সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করে ছেড়ে দিতে। তো 15 বছর পরে আপনি যদি ফিরে তাকান, বিডিআর ঘটনাটার জন্য আপনার কাকে দায়ী মনে হয়? এখন যেগুলো আসছে, শেখ হাসিনার ইনভলভমেন্ট, তৎকালীন সেনাপ্রধানের ইনভলভমেন্ট, সবকিছু মিলিয়ে আপনি কাকে দায়ী মনে করেন, বা ভারতের ইনভলভমেন্ট আপনি কিভাবে দেখেন এই 15 বছর পরে তাকিয়ে? নিশ্চয়ই যেহেতু আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে কয়দিনই থাকেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সূত্রে আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে, অনেকে হয়তো আপনার কাছে এমনি গল্প করতে আসে। তো সেই জায়গাটা থেকে আপনার না, আমার সাথে কেউ গল্প করতে আসেনি, বাট এনিওয়ে শোনেন, আমার পজিশনে থাকলে ইটস এ ভেরি লোনলি পজিশন, এখানে কেউ থাকে না, হ্যাঁ। এনিওয়ে একাই আর কি সবকিছু সত্যর সাথে থাকতে হয়, এবং চারিদিক থেকেই আপনাকে সবাই আক্রমণ করে। জি, জি। আপনি যদি সত্যর পথে থাকেন, দেখবেন সবাই আক্রমণ করছে। সো এনিওয়ে, আমি খুব লজিক্যাল, বাস্তব চিন্তা করি, হ্যাঁ। সো আমি সবসময় দেখার চেষ্টা করি এভিডেন্স কি আছে, এভিডেন্স থাকলে এখানে বেনিফিশিয়ারি আছে কিনা, ঘটনা প্রবাহগুলো কিভাবে ঘটেছে। সো আমার কাছে কয়েকটা জিনিস খটকা লেগেছে। নাম্বার ওয়ান, আমি যেটা বললাম যে আমাদের রেসপন্সটা, যখন ঘটনাটা ঘটছিল তখনকার রেসপন্সটা আমার কাছে গ্রহণযোগ্য না। হয়তোবা এখন আমি তো বলতে পারছি না যে কেন কিভাবে হয়েছে, এটা যার ইনস্ট্রাকশনে হয়েছে তাদের থেকেই জানতে হবে, তাই না? তো আমার কাছে সেই জায়গায় মনে হয়েছে যে এখানে কিছু সমস্যা আছে। পরবর্তীতে ইনভেস্টিগেশনের যখন বিষয়টা আসলো, ইনভেস্টিগেশন কেন কোঅর্ডিনেশন কমিটি করা হলো, এবং ইনভেস্টিগেশন গুলো সঠিকভাবে হয়েছে কিনা, কি এভিডেন্স হয়েছে, এবং তারা কিভাবে এটা করলো, এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। সো ভবিষ্যতে যদি রিইনভেস্টিগেশন হয়, আমার মনে হয় এদিকে মনোযোগ দিতে হবে যে এখানে বেনিফিশিয়ারি কে, এবং এই তদন্তটাকে ডাইভার্ট করার কোনো চেষ্টা ছিল কিনা, এবং কোঅর্ডিনেশন কমিটির ভূমিকা কি ছিল। তো এগুলোকে বিশ্লেষণ করে সামনে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমি যদি এই প্রশ্নটাই যদি আপনাকে করি যে আপনার পর্যবেক্ষণ কি বেনিফিশিয়ারি কে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ না, ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনী না। তো শেখ হাসিনা কেন এই ঘটনাটা ঘটালো? মানে কি ছিল ইন্টারনাল? মানে আমি জাস্ট একটু, মানে আপনি অনেক অনেক স্পষ্টভাষী মানুষ, মানে মানুষ আপনার ইন্টারভিউটা কিন্তু ফলো করবে, যারা জানতে চাইবে আপনার জায়গাটা থেকে তারা আসলে এই বিষয়টা মানে বুঝতে চায় না, এখন আপনি এখানে যেটা আছে, আমি দেখেন, আমি তো পর্যবেক্ষণ করছি আপনাদের মতো, আমি আপনাদের প্রোগ্রামও দেখেছি, এবং আমি মেজর সুমনের ইন্টারভিউ দেখেছি, এবং সবার মতামত গুলো দেখেছি। সো মতামত গুলো দেখে স্বাভাবিকভাবেই এখানে অনেক সিরিয়াস প্রশ্ন আসে, হ্যাঁ, অনেক সিরিয়াস প্রশ্ন আসে। ঠিক আপনাদের মতো আমারও একই প্রশ্ন, যে এখানে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা খুবই জরুরি আমাদের জন্য, বাংলাদেশের জন্য। এবং জি, এখন যে সেটআপ আছে, সেই সেটআপ কি পারবে এটা উদ্ঘাটন করতে, মনে করেন আপনি? উদ্যোগ তো নিতে হবে। এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন উদ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে। সো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে, ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না? এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল, এটার বিচার করতে হবে এক পরিবারের জন্য, সঠিক বিচার করতে হবে পরিবারের জন্য, এবং ইকুয়ালি অ্যাজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যাতে করে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটতে পারে বাংলাদেশে। তো ধরেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল দেশ থেকে, মানে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়, তাদেরকে, যেখানে 4 দিন আগেও তিনি বলছিলেন যে আমি অমুকের মেয়ে, আমি পালাই না, শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না, যাতে অনেক কথা বলছেন, যেভাবে পালিয়ে গেলেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি মনে করেন আপনি? ওনার রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে, শেখ হাসিনা রাজনৈতিক ভবিষ্যৎ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওভারঅল আপনি যেভাবেই বলেন। একটা জিনিস আমি খুবই
মানে আমি কি বলবো, হতবাক হয়েছি। হতবাক হয়েছি কেন জানেন? আওয়ামী লীগের রিয়াকশনে। আমি ভাবতাম আওয়ামী লীগের ভিতরে এখনো হয়তো নিবেদিত প্রাণ আছে, আদর্শিক নীতি নীতি আছে, কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, and there is no regret। এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো, হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে, এই যে হত্যা গুম, গত 15 বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে, এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো, এটার কোনো অনুশোচনা নেই, কোনো রিয়েলাইজেশন নেই, কোনো অ্যাকনলেজমেন্ট নেই। তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে। আমি আশ্চর্য হয়েছি, মানে আমি সরি, আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন। এটা কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, নীতি আদর্শ। আর এই যে গত 15-16 বছর যেটা দেখেছি, এটা কি আওয়ামী লীগ? দিস ইজ নট আওয়ামী লীগ। এটা হচ্ছে, আমি যেটা বারবার বলছি, বাংলাদেশ ছিল একটা বুফে টেবিল। এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া হয়েছে, এই দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে। আনফরচুনেটলি শুধু আওয়ামী লীগ না, এটা আমাদের পলিটিক্যাল কালচার। আমি তো এটা বারবার বলছি, বাংলাদেশ একটা বুফে টেবিল। এই বুফে টেবিলে আমরা একদল আসে, 5 বছর খায় এবং ছিটাফোটা দিয়ে দেয় তাদের সমর্থকদের কাছে। তারপরে 5 বছর আরেক দল ঈর্ষান্বিত হয় যে আহা ওরা তো সব নিয়ে গেল। তারপরে তারা আসে এবং আবার 15 বছর পর পর দুই দলই আউট হয়ে যায়। দেখেন, আমি আপনাকে প্রমাণ করে দিব। 75-এর পর 76 থেকে 15 বছর গুনেন, 1991 সাল গণতন্ত্র আসলো। 91 থেকে এখন আপনি 15 বছর গুনেন, 2006, দুই দলই আউট। 2006 থেকে 8-9 পর্যন্ত আসলো 111 সরকার, এবং 9 থেকে 15 বছর গুনেন 2024। সো বাংলাদেশ, আমি বলি যে আমরা জনগণ হচ্ছি একটি ফুটন্ত পাতিলের ভিতর পানি, আমরা ফুটছি। দেখেন, আমাদের সবার নানাবিধ সমস্যা আছে, চাকরি বাকরি আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমরা সবসময় টেনশন করছি আমাদের জীবনযাত্রা নিয়ে, তাই না? তো আমরা অলরেডি একটা ফুটন্ত পানির ভিতরে আছি। এই ডেকচির নিচে আছে আগুন, তাপ। সেই তাপটা হচ্ছে সরকার। সরকার যখন তাপ বাড়িয়ে দেয়, পানিটা ফুটতে থাকে, তাই না? ফুটতে ফুটতে একটা সময় আসে, বিস্ফোরণ ঘটতে পারে, তখন আমরা নির্বাচন দিয়ে দিই। নির্বাচন দিলে সেই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়ে নতুন সরকার পায়, তাই তো? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রতিটা সরকার এসে তাপ বাড়াতে থাকে, মানুষ ফুটতে থাকে পানির ভিতর এবং ঢাকনাটা চাপা দিয়ে দেয়। সো গত 15 বছর 16 বছর যেটা হয়েছে, একতরফা ভাবে ঢাকনা চাপা দেওয়া হয়েছে। দেখেন, 2014-র ইলেকশন ভোটারবিহীন ইলেকশন, 2018-র কি ইলেকশন, রাতের ভোটের ইলেকশন, 2024-এর ইলেকশন কি দামি ইলেকশন। তো আপনি ঢাকনা দিয়ে একটা বিস্ফোরণ ঘটাবার জন্য প্রস্তুত করে রেখেছিলেন, এবং সেই বিস্ফোরণটা ঘটলো ছাত্রদের এই দাবির মধ্য দিয়ে। কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল। ইস্যুগুলো বুঝতে হবে। আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে 15-16 বছর ধরে, আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাপক দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা, হত্যা, গুম, খুন। মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল, এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল, এবং এই 2024-এর 5ই আগস্ট ঘটলো। হ্যাঁ, তো সোহেল ভাই, আমি একটা প্রশ্ন যদি করি আপনাকে, ধরেন আপনি এখন যেটা বলছেন যে গত 15 বছরের যে ফ্যাসিজম, যে ভোটারবিহীন নির্বাচন, দখলের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, আপনি কিন্তু গত 15 বছর কিন্তু দেশেই আছেন। গত 15 বছর দেশে নাই, আমি 2018-19 সাল থেকে আছি। 6-7 বছর আপনি দেশে আছেন। আমি যদি এটা বলি, ধরেন এই 6-7 বছরে আপনি বেশ কয়েকটা মুভমেন্ট করেছেন। সেই মুভমেন্ট গুলো ছিল জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচার, বা জাতীয় 4 নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া, এসব বিষয় নিয়ে আপনি অবস্থানে ছিলেন। এই বেসিক ইস্যুগুলো নিয়ে আপনি কেন তখন কথা বলেন নাই, বা তখন কেন আপনি তো তরুণদের মধ্যে খুবই পপুলার, সিনিয়রদের মধ্যে আপনি পপুলার, আপনার যেহেতু আপনার মন মানসিকতা কিন্তু বোঝা যায় যে আপনি জটিল মানসিকতার মানুষ না, আপনি সহজ চিন্তা করেন, সব চিন্তা করেন। তো সেই জায়গাতে আপনার কোনো কার্যকর ভূমিকা আমরা কেন দেখি না এই দুইটা ইস্যু ছাড়া? আমি জটিল চিন্তার মানুষ, জটিল চিন্তা আমি করতে পারি, কিন্তু আমি যেহেতু চেষ্টা করি ন্যায় এবং সত্যের পথে থাকতে, তো আমার কথাগুলো আসে খুব স্পষ্ট আর কি। হ্যাঁ, ওকে। সো জটিল চিন্তা না করতে পারা ইজ নট এ গুড থিং। না, জটিল চিন্তা বলছি যে ধরেন খুবই কমপ্লিকেটেড, নিজের স্বার্থ দেখা, অনেক কিছুর জন্য নিজেকে সেভ করে নানা রকমের অপকর্মের সঙ্গে যুক্ত থাকা, সেটাকে বলছি আমি জটিল। দেখেন কনক ভাই,
আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে যেটা আর কোনোদিনও হয়নি, আমি প্রথম ব্যক্তি সবচেয়ে বড় প্রতিবাদ করেছি পদত্যাগ করে। এটা বুঝতে হবে, দিস ওয়াজ দ্য বিগেস্ট মেসেজ। এটার পরে তো আর কোনো মেসেজ থাকতে পারে না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দ্যাট ওয়াজ মাই প্রোটেস্ট, বিগেস্ট প্রোটেস্ট এগেনস্ট দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা এবং সকল রাজনৈতিক কালচার যে বাংলাদেশে বিরাজ করছে সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। নাও এখানে একটা কথা এসেছে, অনেকেই বলেন কিন্তু আপনার বোন তো আবার ঢুকেছে। আচ্ছা, আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে। রাইট। আচ্ছা, এখন আমি প্রথম থেকেই আমি এটা পছন্দ করিনি, কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে রাজনীতির অনেক লেয়ার আছে। কাপাসিয়ার মানুষ, কাপাসিয়া গাজীপুরের মানুষ আমার বাবাকে সাংঘাতিক ভাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তারা বারবার প্রেসার দিচ্ছে যে তাজউদ্দিনের সিট যেন হাতছাড়া না হয়, এবং আমার বোনের উপরেও অনেক প্রেসার দিয়েছে মুরব্বীরা এবং শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী। এবং আশ্চর্যজনক ভাবে প্রধানমন্ত্রী নিজে অনেকটা ওকে ফোর্স করে 2012 সালে বাই ইলেকশনে ঢুকিয়েছিলেন। এখন আপনার বুঝতে হবে জিনিসটা, আমি কিন্তু পদত্যাগ করেছি 2009 সালের 31শে মে প্রতিমন্ত্রীর পদ থেকে, এবং আমাকে নিয়ে যখন ড্রামা শুরু হলো, আমার পদত্যাগ পত্র গ্রহণ করছে না, আমি বিদেশ থেকে আসছি দেখছি প্রটোকল পাঠিয়ে দিচ্ছে মন্ত্রীর, এবং আমার স্যালারি দিচ্ছে, এগুলো সব আমি রিফিউজ করলাম। হ্যাঁ, তখন আমি বাধ্য হলাম সংসদ সদস্যর পদ থেকে রিজাইন করতে। আমি বললাম যে আমাকে রিজাইন করতে দিবে না, মানে এটা তো অনৈতিক। আপনি তো জানেন আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে একজন মন্ত্রী যখন চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে দিবে, দ্যাট ইজ কনসিডার্ড রেজিগনেশন, হুইচ আই ডিড। এখন আমাকে নিয়ে এই নাটকগুলো করছে, তখন আমি আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমি সংসদ সদস্য থেকেও যদি পদত্যাগ করি তাহলে তো আমাকে আর হ্যারাসমেন্ট করতে পারছে না। তখন আমি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম 2012 সালে। তখন বাই ইলেকশনে আমার বোনকে, এটা আপনাদের বুঝতে হবে, এটা একটা ফেস সেভিং মুভ ছিল, যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তাজউদ্দিন ফ্যামিলির যদি কাউকে রাখতে পারে, এটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল, ঠিক আছে, ড্যামেজ কন্ট্রোল। সো আমার বোনকে বাই ইলেকশনে আনা হলো, এবং আমার বোন 2014 সালেও পার্টিসিপেট করলো, আমিও সেটার পক্ষে ছিলাম না। 2018-তে ও ইলেকশন করলো, আমি সেটারও পক্ষে ছিলাম না। এখন অনেকে বলছেন আপনি তো ক্যাম্পেইন করেছেন, আমি পক্ষে না থাকলেও লোকাল পলিটিক্স এর বিষয়টা খুব জটিল। আমরা দেখেছি যে ওর পিছনে আবার আরেক ক্যান্ডিডেটকে দাঁড়া করিয়ে দেওয়া হচ্ছে, তখন লোকাল পলিটিক্সে আবার লোকাল মানুষরা উদ্বেগ, আতঙ্কিত হয়ে বললো আপনার করতেই হবে। তো এখানে লোকাল পলিটিক্স এর কারণে কিন্তু সে বারবার নির্বাচনে। না, কিন্তু সোহেল ভাই, মানে গাজীপুরের আসন তাজউদ্দিন আহমেদের পরিবারে থাকতে হবে, এই রেফারেন্সে আপনি কি একটি ফ্যাসিবাদকে সমর্থন করে? আমি ব্যক্তিগতভাবে কনক ভাই, আমি স্পষ্টভাবে বলি, ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। আমি এটাও বলেছি যে তাজউদ্দিন আহমেদের নাম কে কাপাসিয়ার এমপি হলো না হলো, এটা তাজউদ্দিন আহমেদের অবদানকে ম্লান করতে পারে না, ঠিক আছে। ওনার অবদান ইতিহাসের লেখা আছে এবং ওটাই সাক্ষী। এখন দেখেন, আমি ব্যক্তি হিসাবে এটা আমার মতামত। এখন ওর উপরে প্রেশার এসেছে লোকাল মানুষদের কাছ থেকে, এবং 2024 সালে যখন এই নির্বাচনটা হলো, আমি স্ট্রংলি প্রোটেস্ট করেছি এই নির্বাচনে না যাওয়ার জন্য, কিন্তু ও যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই নির্বাচনেও ওর বিরুদ্ধে ঈগল প্রার্থী দাঁড়া করান দেওয়া হয়েছিল ওকে হারাবার জন্য। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনাদেরও, ঠিক আছে, আমরাও কিন্তু ভিকটিম, না সেটাও বুঝতে পলিটিক্যাল ভিকটিম। এবং এখানে আরো বলা উচিত, এই 15ই জুলাই যখন এই ঘটনাগুলো ঘটলো, আমি এবং আমার বড় বোন, আমার মেজ বোনকে কিন্তু বারবার বলেছি পদত্যাগ করো, ঠিক আছে। সো আমাদের স্ট্যান্ড থেকে আমরা কোনোদিনও নীতি আদর্শ বিচ্যুত হইনি। না, পাশাপাশি ধরেন আমি ওটাও বলতে চাই যে ধরেন আপনার ভাগ্নেকে গুম করা হয়েছিল, এখানে তো নানা রকমের প্রেশার ছিল আপনাদের উপরে, মানে সাদা দৃষ্টিতে দেখা একরকম, বলা একরকম, আর বাস্তবতা, কারণ শেখ হাসিনার যে দানবীয় শক্তিতে পরিণত হয়েছিল অ্যাকচুয়ালি, যেভাবে তিনি নির্দ্বিধায় গুম, খুন, হত্যাযজ্ঞ কিছুই মনে করতো না। আপনি দেখেন না যে রাতে বেলা হেফাজতে কয়েকশো গুলি করে মেরে ফেললো, পরের দিন ফ্রেশ, কিছুই হয়নি, কোথায় রং মেখে শুয়েছিল। তো এই যে মানে ভয়ঙ্কর মানসিকতা, সেখানে আসলে আপনাদের পক্ষে তো মানে অনেক কিছু করাটা ঝুঁকিপূর্ণ। বুঝতেই পারছেন, এখানে যখন একটা গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করা হয় এবং রাষ্ট্র পরিচালনা করা হয়, এবং কারো কোনো জবাবদিহিতা নাই, যে কোনো কিছু করতে পারছেন,
তাহলে কি ধরনের আতঙ্কের একটা পরিস্থিতি, এটা তো হয়তো সাধারণ মানুষ বুঝতে নাও পারেন, যারা রাজনীতি করেন, যারা ভিকটিম হয়েছেন তারা বুঝবেন। হ্যাঁ, এটা একটা আতঙ্কের একটা অবস্থা ছিল। তো চলবে, আমি একটা প্রসঙ্গে যেতে চাই। আমি সাম্প্রতিক সময়ে একটা আপনাকে ইন্টারভিউ দেখছিলাম কালের কণ্ঠ পত্রিকায়, যে কারণে পদত্যাগ করেছিলেন সোহেল তাজ, 15 সেপ্টেম্বরের একটা সংবাদ গত কয়েকদিন আগে। সেখানে আপনি একটা জায়গায় বলছেন যে আমি কথাগুলো এখানে কিছু রিপিট হয়েছে, সেখানে আপনি বলছিলেন যে 2023 সালের 3রা নভেম্বর শেখ হাসিনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। আমি গণভবনে অবস্থান নিয়েছিলাম, রাত 12টার দিকে তিনি আমাকে ডেকে নেন। সেখানে তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আমার তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় 4 নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। কি অপ্রীতিকর কথা বলেছেন তিনি? এবং আমরা তো জানি যে আসলে মহান মুক্তিযুদ্ধ পুরো অপারেশনটাই আসলে ডাইরেক্টেড বাই তাজউদ্দিন আহমেদ, এবং তাকে কিন্তু সাসপেন্স করা হয়েছে, তাকে কিন্তু তার যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। তাকে আসলে আপনি যদি বর্তমান প্রজন্মের মধ্যে দেখেন, যারা উৎসাহী তারা হয়তো, যারা নিজের উৎসাহী জানে তারা জানে, ম্যাক্সিমাম কিন্তু সাসপেন্স করা হয়েছে। জাস্ট 2-1 লাইন হয়তো কোথাও আছে। তার যে বীরত্ব গাথা, তার যেই পরিকল্পনা, তার যুদ্ধের যেই বিষয়টা, সেই জায়গাকে সাসপেন্স করা হয়েছে। তো এরপরে আবার অপ্রীতিকর কথা একটু যদি বলেন, আমরা একটু জানতে চাই যে মানে শেখ হাসিনার এই দিকটা উন্মোচন হওয়া উচিত আর কি। কারণ শেখ মুজিবুর রহমানকে মানে এমন পচাইছে উনি, এটা তো আমরা দেখলাম পরবর্তীতে যে কি পরিমাণ ক্ষোভ জন্ম নিয়েছে, ঘৃণা জন্ম নিয়েছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে। তো কি অপ্রীতিকর কথা ছিল? আমি আমার 3 দফা দাবি, আপনি জানেন আমি 2 বছর ধরে এই দাবিটা করছি। 1 নম্বর দাবি হচ্ছে যে জেল হত্যা, 3রা নভেম্বর যে নির্মম ভাবে জেলখানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমার বাবা সহ সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং এম মনসুর আলীকে হত্যা করা হয়েছিল, সেই জাতীয় 4 নেতার হত্যার এই 3রা নভেম্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা। কারণ আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্মের জানার অধিকার আছে যে এই 4 নেতা বাংলাদেশের জন্য কি এবং কতটুকু অবদান রেখেছে। কেন? এটা আমার লাভের জন্য না, এটা বাংলাদেশের লাভের জন্য, যাতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় যে এই ধরনের নেতৃবৃন্দ ছিল। একজনের জন্য তো আমাদের দেশ স্বাধীন হয়নি, তাই না? এখানে অনেক মানুষের অবদান ছিল। তো আমার মূল উদ্দেশ্য ছিল এটা যদি হাইলাইট হয় তাহলে ইয়াং জেনারেশন জানতে পারবে সঠিক ইতিহাস। দ্বিতীয়, আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল একটি সরকারের অধীনে। আপনি তো জানেন কনক ভাই, বিশ্বব্যাপী অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে, 99% কোনো সুফল পায়নি। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল একটি আইনি ভিত্তিতে, হ্যাঁ, একটি সরকারের অধীনে, এবং এই সরকারটা ইন্ডিয়ার সাথে সমতার মাধ্যমে কিন্তু ইকুয়াল ফুটিং এ কাজ করেছে। এটা নিয়ে পরে আমি আলাপ করবো আপনার সাথে। সো এই সরকার গঠন যেদিন হয়েছিল 10ই এপ্রিল, আমি 10ই এপ্রিলকে রিপাবলিক ডে হিসাবে পালন করার দাবি করেছি। আচ্ছা, তৃতীয় দাবি ছিল যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেকের গুরুত্বপূর্ণ অবদান ছিল। আমাদের জাতীয় 4 নেতা বঙ্গবন্ধু, ভাসানী সাহেব সহ সেক্টর কমান্ডারগণ, জিয়াউর রহমান সাহেব ছিলেন মুক্তিযোদ্ধা, অনেক বীর মুক্তিযোদ্ধা ছিল যাদের অবদান ছিল। সকলের অবদানগুলোকে খোলাসাভাবে স্কুল কলেজের সিলেবাসে অন্তর্ভুক্ত করা, যাতে করে আমাদের নতুন প্রজন্ম তাদের ইতিহাসগুলো জানতে পারে, তাদের অবদানগুলো সম্পর্কে জানতে পারে। তা আমি এই 3 দফা দাবি নিয়ে গিয়েছি। প্রায় 2 বছর ধরে আমি 3রা নভেম্বর এবং 10ই এপ্রিল আমি এই আন্দোলন আর কি, মানে দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছি। তো শেষবার যখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনের সামনে গেলাম, গণভবন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব না এই দাবিগুলো না মানা পর্যন্ত। তো আমি রাত্রে 12টা পর্যন্ত ওখানে যখন অবস্থান নিচ্ছি, শেষ পর্যন্ত উনি আমাকে ডাকিয়ে নিলেন গণভবনের ভিতর। তো সেখানে আমি বসে ওনার সাথে আলাপ শুরু হলো। তা আমি বললাম যে আপনি তো এটা করতে পারেন, এটা তো আমাদের মহান মুক্তিযুদ্ধর অ্যাসেট ওনারা, ঠিক আছে, এটা করলে তো দেশ উপকৃত হবে, এখানে ক্ষতিটা কোথায়? তখন উনি আমাকে যে উত্তরটা দিয়েছিলেন আমি খুবই আশ্চর্য হয়েছি, এবং আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। তিনি মানে তিনি বললেন, এই জাতীয় 4 নেতা আমার বাবাকে যখন হত্যা করা হলো কোনো প্রতিবাদ করলো না। আমি না অবাক হয়ে গেলাম। আমি বললাম, ওনারা প্রতিবাদ কিভাবে করবে? ওনাদেরকে তো গ্রেফতার করে নিয়ে গেল, সাথে সাথে গ্রেফতার করে। বলে না, ওনাদের সুযোগ ছিল, ওনারা কোনো প্রতিবাদ করেননি। এবং উনি বললেন যে কোথাও একটা মানুষও তো নামলো না 15ই আগস্ট রাস্তায়, হ্যাঁ, একটা মানুষও প্রতিবাদ করলো না, এবং 4 নেতাও প্রতিবাদ করলো না। তখন আমি ওনাকে বোঝাতে চেষ্টা করলাম যে আমার বাবা, আমি যে বলে না তোমার কেউ করে নাই, সৈয়দ নজরুল ইসলাম সাহেবের কথা বললেন, মনসুর আলী সাহেবের কথা বললেন, কামরুজ্জামান সাহেবের কথা বললেন। আমি বললাম, দেখেন, আমি যতটুকু জানি আমি আমার বাবারটা বলতে পারি। 15ই আগস্ট যখন ভোরবেলায় গোলাগুলি হচ্ছিল, আমি তো তখন ছিলাম, আমার বাবাকে দেখেছি আমি। আমাদের বাসা ঘিরে ফেলা হলো তার কিছুক্ষণের মধ্যে,
ঠিক আছে, ঘিরে ফেলে আমাদের টেলিফোন লাইন কেটে দেওয়া হলো এবং আমাদেরকে গৃহবন্দী করে ফেলা হলো, উপরে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বসানো হলো। ঠিক আছে, তো আমি বললাম আমার বাবা প্রতিবাদ করবে কোথায়, এখানে স্কোপটা কোথায়? তো এই নিয়ে অনেক তর্ক হলো। মানে তো আমি তো হতভম্ব হয়ে গেছি যে এটা ওনার ধারণা। তার মানে আমি আমি তখন বলতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এই চার নেতা তো দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, তারা জীবন দিয়েছে, দে রিফিউজ টু টেক ক্যাবিনেট পোস্ট। তা আপনি কি বলছেন এগুলো কথা? সো এই ধরনের কথাই হয়েছিল এবং আমি মানে কি বলবো, এটা আমার জন্য মানে এটা সাংঘাতিক, আই ওয়াজ ইন শক। তো না, খুব স্বাভাবিক। জি, তো আপনি কি মনে করেন যে এই যে ধরেন এই বিষয়টা কিন্তু বারবারই চর্চার মধ্যে আসে, বা উনি অনেক আগে ডিবিসিতে যখন রাজনীতি শুরু করেন তখন তিনি বলেও ছিলেন, তো এই যে ধরেন সেনাবাহিনীর যে 57 জনকে হত্যা করা, মানুষের প্রতি যে জিঘাংসা, এটার সাথে কি আপনি 15ই আগস্টের কোনো মিল খুঁজে পান? যে তার ভেতরে একটা ক্ষোভ যে আর্মিকে শেষ করে দিতে হবে, এই জনগণ আমার বাবা মারা যাওয়ার পরে মিষ্টি খাইছে, এদেরকে যতটুকু সম্ভব নিষ্পেষণে রাখতে হবে। আমরা যদি ঘটনাবলীগুলো দেখি তাহলে তো তাই প্রতীয়মান হয়। মানে তার একটা জিঘাংসার বহিঃপ্রকাশ, তার বাবা হত্যার। আমরা যদি এটাকে খুব অবজেক্টিভলি বিশ্লেষণ করি তাহলে তো তাই প্রতীয়মান হয়। জি, তো আসলে আবার অনেকে আবার মনে করেন, এই ইদানিং দেখলাম আপনি আপনার কিছু মুভমেন্ট মিলিয়ে পরবর্তী হাসিনা পতনের পরে যে অনেকে বলছেন যে এই তো সোহেল তাজা কাদের সিদ্দিকীকে নেমে গেছে, they will be the B team, they will work for শেখ হাসিনা, তাকে রিইনস্টেট করার জন্য বা মানে রাজপথ গরম করার জন্য। তো আপনার কি এরকম কোনো প্রস্তাব আছে হাসিনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে? আমাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, আমি ডিক্লাইন করেছি। এবং আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগ বলে কোনো দল নাই এখন। এটা কোন দলকে পুনর্গঠন করতে হবে? আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ গত 15-16 বছর ধ্বংস হয়ে গেছে। ঠিক 75 সালে যেমন আওয়ামী লীগ ছিল না, ঠিক একই এটার পুনরাবৃত্তি আবার হয়েছে এবার দীর্ঘ 15-16 বছর। তো শেখ হাসিনার কদিন আগে আপনি শুনেছেন এক নেতার সঙ্গে কথা বলছিলেন, কর্মীর সাথে, তিনি বলেছেন তিনি খুব কাছে আছেন, চট করে দেশে ঢুকে যাবেন। আপনার মন্তব্য কি? আমি আবার বলছি, আমি হতাশ হয়েছি, হতভম্ব হয়েছি যে আওয়ামী লীগ এই 15-16 বছরের যে কীর্তিকলাপ গুলো হয়েছে, এখন যেটা জনগণের সম্মুখে বেরিয়ে এসেছে, এই ঘটনাগুলো জেনেও এখন এই দলের ভিতরে এখনো নেতাকর্মী আছেন যারা ডিনায়ালে আছে। এটা দেখে আমি আসলেই অবাক, হতভম্ব এবং হতাশ। তো জনাব সোহেল তাজ, আমরা শেষ দিকে আপনি কি মনে করেন যে সরকারকে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়নটা কি আপনার কাছে? ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার রান করছে, যেহেতু আপনি সরকারি ছিলেন, আপনার কিছু অভিজ্ঞতা তো আছে, সেই জায়গাতে আপনি কি মনে করেন? কারণ যে পদক্ষেপগুলো নেওয়ার কথা দেখেন, সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না, নানাভাবে আনস্টেবল করার চেষ্টা করছে, বিদ্রোহ ঘটানোর চেষ্টা হচ্ছে, নানা রকমের ঘটনা করছে। তো সেই জায়গাটা এই সরকারকে আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা, বা আপনার পর্যবেক্ষণটা কি এই সরকার সম্পর্কে? আচ্ছা, এই সরকারকে বুঝতে হবে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা ম্যাস আপরাইজিং, এটা একটা স্ট্রং সংকেত দিচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা ব্যাপক পরিবর্তন চায়, এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়, এবং এটা হচ্ছে একটি সুবর্ণ সুযোগ সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার। তো আমার মতে এই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা, এবং আমি দেখছি যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা এই পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এর মধ্যেই আমাদের পুলিশের সংস্কারের কাজ শুরু করে দেওয়া উচিত ছিল, কারণ ফার্স্ট থিং শুড হ্যাভ বিন ডান, পুলিশকে পুনর্গঠন করে, পুলিশের রিফর্ম গুলো করে, নতুন পুলিশ রিক্রুট করে, এবং পুলিশকে এমন একটা অবস্থানে রাখতে হবে যে পুলিশ যাতে জনগণের গণবান্ধব হয় এবং প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হয়, কারণ পুলিশই হবে কিন্তু ভবিষ্যতের এই সিস্টেমিক চেঞ্জ আনার মূল হাতিয়ার, বিলিভ মি। তো আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। আমি এখনো ওরকম কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমি এখনো পাইনি। এবং আপনি যেটা বললেন এক একটা করে প্রতি বিপ্লব করার চেষ্টা হচ্ছে, এটা স্বাভাবিক। তো এটাকেও মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রেখে আরেকটু কঠোর হতে হবে সরকারের ইমেজটা হতে হবে যে সরকার কনফিডেন্ট, সরকারের ইমেজ হতে হবে সরকার যে জনগণ যেটা চায় সেই কাজ করছে, শক্ত হাতে সেই কাজটা করবে। তো আমি এখনো সেই লক্ষণ দেখছি না। তো আমি আমাদের সবার শ্রদ্ধ ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, ওনাকে আমি বিনীতভাবে বলবো আরেকটু শক্ত হতে হবে। তো যেমন সোহেল তাজ, অনেকে বলেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছে, ফ্যাসিজম করেছে, সর্বশেষ ঘটনা বাদ দেন, জুলাই আগস্টের ঘটনা যদি বাদও দেই,
মানে 15 বছরে যেভাবে গুম হয়েছে মানুষ একের পর এক, যেভাবে মানুষ হারিয়ে গেছে, হত্যা শিকার, অনেকের কোনো খবরও নাই, ট্রেসও নাই কিন্তু। তো সেই জায়গাটা থেকে, এবং আপনিও বলছেন যে গত 15 বছর ধরে যেভাবে চলেছে, আওয়ামী লীগ বলে কিছু নাই, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? আচ্ছা, হিটলারের কোনো দল কিন্তু নাই। প্রথমত আমার এক ছোট ডিসএগ্রিমেন্ট আছে টার্মিনোলজি নিয়ে। ফ্যাসিজম কিন্তু একটা আইডিওলজির উপর ভিত্তি করা হয়। হ্যাঁ, আপনি যদি জার্মানির নাৎসি দেখেন, ওরা ফ্যাসিস্ট ছিল, মুসলিনি ফ্যাসিস্ট ছিল, ইট ওয়াজ অ্যান আইডিওলজি। কিন্তু এই বর্তমান সরকারের কিন্তু কোনো আইডিওলজি ছিল না, ইট ওয়াজ এ ক্লেপ্টোক্রেসি। আমি ওই যে জাহিদুর রহমান সাহেবের বক্তব্য আমি একমত, ইট ইজ এ মাফিয়া সরকার, ঠিক আছে? মাফিয়া ইজ মোর পারফেক্ট। ইয়েস, এবং এটার একটা উদাহরণ আমি দেই। আমি এটাকে কি ডাকি, গত 10 বছর ধরে আমি ডাকছি মিনি রাশিয়া। আপনি যদি রাশিয়া দেখেন, পুতিন সাহেব ওনার অলিগার্কদেরকে দিয়ে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার কামাচ্ছে এবং লুটপাট করছে। বাংলাদেশেও একই চিত্র, অলিগার্কস দেখছেন তো, এস আলম সহ যারা যারা আছে। আচ্ছা, গোয়েন্দা সংস্থা দিয়ে পলিটিক্যাল ডিসেন্ট, পলিটিক্যাল অপোনেন্টদেরকে সাপ্রেস করা, গুম করা, হত্যা করা, কেমিক্যাল এজেন্ট দিয়ে, রাসায়নিক দ্রব্য দিয়ে হত্যা করা। এই যে গত বছর নাভালনিকে মেরে ফেললো পলিটিক্যাল অপোনেন্ট। এবার আসেন বাংলাদেশে, মিনি রাশিয়াতে কি হচ্ছে? একইভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে গত 15 বছর হত্যা, গুম, নির্যাতন, পলিটিক্যাল অপোনেন্টদের সাপ্রেশন। সো এখানে খুব আশ্চর্যজনক ভাবে মিল পাওয়া যাচ্ছে। আপনি নির্বাচনের দিকে যদি দেখেন, একইভাবে পুতিনের নির্বাচনগুলো এবং বাংলাদেশের নির্বাচনগুলো সিমিলার, এবং সব স্টেজ ম্যানেজড ইলেকশনস, ঠিক আছে? ইন দ্য নেম অফ ডেমোক্রেসি ইটস এ ফ্যাসাদ। এটা একটা আবরণ, ডেমোক্রেসি হচ্ছে আবরণ, আবরণ দিয়ে একটা ডিক্টেটরশিপ চলছে, রাইট? সো রাশিয়াতেও হচ্ছে, বাংলাদেশেও চলছে। সো এটা হচ্ছে প্রথম। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল এই এই দলকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? কারণ এই জাতীয় হত্যা, গুম বা বা এখন পর্যন্ত যা চলছে আর কি, আওয়ামী লীগের এক নেতা কয়েকদিন আগে আমাকে বলছিলেন ভাই, আমাদের হাতে যত টাকা আছে সরকারের হাতে তত টাকা নাই, আপনি ভাবেন না, আমাদের সব জায়গায় যোগাযোগ আছে। তার মানে কি তারা এখনো স্বপ্ন দেখছে? কিন্তু দেখেন, এখনো কোনো অনুশোচনা নাই, যেটা আপনি বলছেন, দে হ্যাভ নো রিগ্রেটস। তো এই দলকে কিন্তু এরা কিন্তু ভবিষ্যতে সুযোগ পেলে আরো ভয়ানক হয়ে উঠবে, কিন্তু আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। এবং আমি তো থ্যাঙ্কস দেই যে মানে অন্যান্য দল, বিএনপি, জামাত সহ সবাইকে। আওয়ামী লীগ আশঙ্কা করছিল যে তারা ক্ষমতা থেকে গেলে এক রাতে 2 লক্ষ মানুষ মারা যাবে। মানে মানে এটা কিন্তু বাঁচো আছে, মানে আপনি 50-100 জন খুঁজে পাবেন না হয়তো হিসাব করলে ওইভাবে। তো এই দলটাকে আপনি মনে করেন যে এই দলটাকে টিকিয়ে রাখা উচিত, এই দলটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত কিনা? এটা একটা দাবি আছে। আনফরচুনেটলি এই দল, আমি তো আবার বলছি, আওয়ামী লীগ বলে কিছু নেই, বা আপনারা যেটাকে আওয়ামী লীগ ডাকছেন, এই দলটা যদি এখনো একইভাবে একই চিন্তায় থাকে, তাদের অনুশোচনা, আত্ম উপলব্ধি, কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া, যদি তারা ওইদিকে না যায়, তাহলে লোক, আমি আপনাকে উত্তরটা অন্যভাবে দিই। গত 16 বছর যে সকল গুম, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ হয়েছে, এগুলোর সবগুলোর বিচার করতে হবে। যেগুলোর বিচার হয়েছে, দরকার হলে পুনর্তদন্ত করে আবার বিচার করতে হবে। সঠিক বিচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার। দ্বিতীয়, এই জুলাই আগস্ট বিপ্লব বা গণ অভ্যুত্থানে, বিপ্লব না, গণ অভ্যুত্থানে যে সকল মানুষ নিহত হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা মানুষের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই গত 15-16 বছর যে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে দুর্নীতির মাধ্যমে, এই সকল ব্যক্তিদের বিচার করতে হবে এবং তালিকা করে বিচার করতে হবে। এই বিচারগুলো সম্পূর্ণ হলে তারপরে আসেন, যদি কিছু থাকে তখন আপনি ব্যান করতে যান। আপনি মনে করছেন যে এই করলেই সব ভ্যানিশ হয়ে যাবে অটো? মানে সবাই তো যুক্ত। আমি আমার আওয়ামী লীগের অনেকেই আমাকে এখন গালি দিচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু যন্তর মন্তর ঘরের প্রোপাগান্ডা নিজেই খেয়ে নিজে বসে আছেন। আমি আপনাদেরকে বলছি, বিবেককে জাগান, বিবেককে জাগান এবং ন্যায়ের পথে আসেন। বিকজ দিস ওয়াজ নট রাইট। যেটা হয়েছে গত 15-16 বছর, এটা অন্যায়, এটা একটা জঘন্য ক্রাইম, এবং এটাকে আপনারা কোনোভাবেই সমর্থন করতে পারেন না। আমি পারবো না, অন্তত আপনারা যতই আমাকে গালি দেন, আমি পারবো না, সরি। বিকজ দিস ওয়াজ আ ক্রাইম, দিস ওয়াজ আ ক্রাইম এগেনস্ট বাংলাদেশ, দিস ওয়াজ আ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ। কিন্তু সোহেল ভাই, ধরেন এই যে বিচার প্রক্রিয়ার কথা বলছেন, এটি দীর্ঘ প্রক্রিয়া। জাস্ট আমি শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি যদি স্ট্রেট আনসার দেন। কিন্তু আমরা দেখছি যে, যেটা আমি বলছিলাম, যে এদের হাতে প্রচুর টাকা দেশে বিদেশে স্টোর করা আছে, এরা বিভিন্ন রকম আনস্টেবিলিটি তৈরির চেষ্টা করছে। তো নিষিদ্ধ করে দিলে কি ভালো হয় না? যে সরকারের পক্ষে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, নারীরা মিছিল করতেছে, মিটিং করতেছে, এই ঘটনা ঘটাচ্ছে, ওইখানে যাচ্ছে, এটা দাঁড়িয়ে সুবিধা হয় না নিষিদ্ধ করে দিলে, ব্যান করে দিলে দলটা?
এখন এটা হচ্ছে আপনার একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে, কারণ আপনার কিন্তু আগামী নির্বাচন যদি হয়, সংস্কারের পরে নির্বাচন যদি হয়, আপনার এখানে বিশ্লেষণ করতে হবে যে এখানে পলিটিক্যাল ফোর্স কি কি থাকতে পারে। হ্যাঁ, কারণ এখানে তো একটা ভ্যাকিউম সৃষ্টি হবে অটোমেটিক্যালি, কারণ আফটার অল আওয়ামী লীগের কিন্তু একটা সমর্থক গোষ্ঠী আছে, ছিল। এগেন আমি বলছি আওয়ামী লীগ বলে কোনো দল নেই, বাট এই একটা জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশনও তো প্রয়োজন। তো এই বিশ্লেষণগুলো করেই কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, দেশ এবং জনগণের কল্যাণে কোনটা করলে ভালো হয়, আমার মনে হয় এটা অনেক চিন্তা ভাবনা করে বিশ্লেষণের মাধ্যমে করাটা সমীচীন। আমি একটা আভাস পাচ্ছিলাম যে আপনি একটা রাজনৈতিক দল বা নতুন কোনো প্ল্যাটফর্মের দিকে যাবেন, এরকম কোনো সম্ভাবনা কি আছে? ভাই আমি রাজনীতির ভিতরে আসবো না। হ্যাঁ, আমি আমি বাংলাদেশের ভালো চাই। আমি একটা কাজ করছি এখন রাজনীতির বাইরে। আমি মানুষের স্বাস্থ্য এবং এই যে দেখেন আজকে যে চারিদিকে হসপিটাল, ক্লিনিক, ফার্মাসিতে ভরে গিয়েছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমি মনে করি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার স্বাস্থ্য। আমি এই স্বাস্থ্য হেলথ সেক্টরে কাজ করছি এবং আমি এখানে অনেক স্যাটিসফ্যাকশন পাচ্ছি, কারণ আমার অবদানের কারণে অনেকে উপকৃত হচ্ছে। হ্যাঁ, তো আমিও মনে করি এটা আমি সেবামূলক কাজ করছি। তো এই সেবামূলক কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি বাংলাদেশের নতুন প্রজন্মকে আমি তাদের ওয়েলবিশার, আমি তাদেরকে শুভ কামনা করছি, তারা যেন কামিয়াব হয়। বাংলাদেশটা অনেক বেদনা যন্ত্রণা দিয়ে এসেছে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে, অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে, এবং আমি তাদেরকে আই উইশ দেম অল দ্য বেস্ট, এবং আমি তাদের সমর্থন করব, কিন্তু আমি রাজনীতিতে আসবো না। এটাই আমার সিদ্ধান্ত, কিন্তু আমার মতামত দিতে আমি পারবো। অবশ্যই অবশ্যই, সেই স্বাধীনতা তো আপনার আছে, এবং সেটা এখন আরো ভালোভাবেই আছে। এখন তো আপনাকে এটার জন্য গলা চেপে ধরবে না। আর জনাব তানজিম আহমেদ সোহেল তাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য এবং সরাসরি কথা বলার জন্য। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের যে চেতনা, ওনার যে ভাবনা, সেটি আমরা আপনার মাঝে দেখতে পাই। এবং আমি ডক্টর ইউনূসের সরকারকে অনুরোধ করবো যে দাবিগুলো নিয়ে আপনি এতদিন মুভ করছেন, যে ৩রা নভেম্বরকে শোক দিবস ঘোষণা করা হোক, জাতীয় নেতাদের জীবনী সংযুক্ত করা হোক পাঠ্য বইতে, জাতীয় নেতা সহ সকলের যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেক্টর কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধাদের জীবনী অন্তর্ভুক্ত করা হোক পাঠ্যপুস্তকে। এবং অলরেডি একটি কমিশন হয়েছে, আমরা আশা করি তারা এই সুযোগকে হারাবেন না, এই যে একটা সুযোগে তারা এই সবকিছু যুক্ত করে দেবেন। আর আপনার কাছে অনুরোধ, আপনার হাসিনা আপা কিন্তু অনেক নাটক জানেন, উনি কিন্তু আপনাকে বারবার ফোন করবে, বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনি কোনো ফাঁদে পা দেবেন না। না, আমি ফাঁদে পা দেওয়ার মতো মানুষ না। উনি কিন্তু এই আন্দোলনে খুব চমৎকার একটা স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। That's right. এবং লিসেন, ওই হীরক রাজার দেশে দেখেছিলেন না যন্তর মন্তর ঘর? আমি যন্তর মন্তর ঘর কিন্তু আগেই ত্যাগ করে চলে গেছি। এখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ বা হোয়াট ইজ লেফট অফ ইট, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরাই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশ হয়ে আছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জি সোহেল ভাই, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের কথা হবে অন্য কোনো ইস্যুতে, অন্য কোনো ভাবে। আশা করি আপনি আমাকে সময় দেবেন। থ্যাংক ইউ কনক ভাই, আপনি ভালো থাকেন এবং সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। তানজিম আহমেদ সোহেল তাজ আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের ছেলে, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, কিন্তু নানা অনিয়ম, নানা কিছু মিলিয়ে তিনি সেখান থেকে পদত্যাগ করেন। এবং কিছু কথা তিনি সরাসরি বলেছেন, কিছু কথা তিনি একটু অন্যভাবে বলার চেষ্টা করেছেন। আশা করি সবই